নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার এসএসসি। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের ইতিহাস বিষয়টি মেজরে রয়েছে। আজকে তোমাদের ইতিহাস মেজরের 301 নম্বর পেপারের সাজেশন আমি তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলা আছে অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে ফলো করে গেলে পরীক্ষার হলে কিন্তু উপকার অবশ্যই পাবে, এটুকু আমার বিশ্বাস করল। তো বেশি দেরি করবো না, যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষা রয়েছে, তো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো। আর একটা কথা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তুমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে আমাদের এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে পেড নোটস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, এবং যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর 301 নম্বর পেপার থেকে মান 10-এর জন্য যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রেডি করবে। দেখো, 10 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের উত্তর করতে হবে 2টি। তুমি যদি আমার কথাগুলো না শুনে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে চলে যাও তাহলে তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, কারণ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। আগেই বলছি 10 নম্বরের 19টা প্রশ্ন দেওয়া আছে এবং 5 নম্বরের 32টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে তোমরা বলবে কি স্যার পরীক্ষার আগের দিন এতগুলো প্রশ্ন দিচ্ছেন? তা নয়, আগে ভালো করে কথাগুলো শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, বড় প্রশ্নগুলোকেই কেটে কেটে যে 5 নম্বরের প্রশ্নগুলো হয়, তাই জন্যই প্রশ্নের সংখ্যাটা এতটা দিয়েছে। নাছাড়া এতগুলো সাজেশন তো কোনোদিনও হয় না, তাই না? তোমরা একটু বুঝতে হবে জিনিসটা আমি কি বলছি, শোনো, তার মানে বুঝতে পারবে যে হার্ডলি তোমাদের 10 থেকে 14টা প্রশ্ন পড়লেই ওভারঅল হয়ে যাচ্ছে। কিন্তু তার জন্য কথাগুলো শুনতে হবে। কিভাবে? কারণ প্রশ্ন কিন্তু নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, কিভাবে আসতে পারে সেটাও তোমাদের জানার প্রয়োজন রয়েছে। দেখো, প্রথম প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ত্রিশক্তি দ্বন্দ্ব, অর্থাৎ এটা কি কৌনজকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের ভিতরে ত্রিশক্তি সংগ্রহ বলতে পারো, বা ত্রিপাক্ষিক সংগ্রাম বলতে পারো, বা ত্রিশক্তি দ্বন্দ্বের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে প্রশ্ন বলতে পারে যে পাল প্রতিহার বা রাষ্ট্রকূট বংশের রাজনৈতিক উৎপত্তির ইতিহাস আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু আমি দিয়েছি। এটা কিন্তু এই প্রথম পার্টটা তোমাদের ভালো করে পড়তে হবে, তাহলেই বুঝতে পারবে। তবে ওটা গুরুত্বপূর্ণ নয়, এটা গুরুত্বপূর্ণ, ত্রিশক্তি দ্বন্দ্বটা। 2 নম্বর, সাম্রাজ্যবাদী ও বিজেতা শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব মূল্যায়ন করো। তার শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তাকে উত্তরা পথনাথ বা সকলোত্তর পথনাথ বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। হর্ষবর্ধন 5 নম্বরে টিকা আসলে লিখতে পারবে, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে হর্ষবর্ধনের নেতৃত্বে কৌনজের উত্থান আলোচনা করো। তাহলে এখান থেকে 5 নম্বরে হর্ষবর্ধন তোমরা লিখতে পারছো, আবার ত্রিশক্তি দ্বন্দ্ব 5 নম্বর লিখতে পারছো। এটাই কিন্তু আমি 5 নম্বরে দিয়েছি, তাই তোমাদের প্রশ্নটা বেশি মনে হতে পারে। 3 নম্বর, চোল শাসন ব্যবস্থার স্বায়ত্ত শাসন বলতে পারে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, বা চোল শাসন ব্যবস্থা স্বায়ত্ত শাসন সম্পর্কে আলোচনা করো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বলে বলো তো, যে চোল শাসকদের যে গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা আছে সেটা সম্বন্ধে আলোচনা করো। আর চোলদের সামুদ্রিক এবং বাণিজ্যিক কার্যকলাপ সম্পর্কে লেখো। আর বিশেষ করে 2জন রাজা, প্রথম রাজরাজা এবং প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। এগুলা কিন্তু 5 নম্বরে আসতে পারে। চোলদের গ্রামীণ স্বায়ত্ত শাসন, যেটা আমি 5 নম্বরে দিয়েছি। রাজরাজ এবং রাজেন্দ্র চোল, এটাও আমি 5 নম্বরে দিয়েছি। চোলদের শাসন ব্যবস্থা, এটাও 5 নম্বরে দিয়েছি। মানে এই একটা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন হয়ে যাচ্ছে, মাথায় রাখবে। 4 নম্বর, পল্লব কারা, পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে কাঞ্চির পল্লব যুগের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 5 নম্বর, বাতাবি চালুক্য কারা ছিল, বা বলতে পারে চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, দিয়ে একটা প্রশ্ন জুড়ে দিবে বিজেতা ও শাসক হিসেবে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, বা প্রশ্নটা এরকম আসতে পারে একটু অন্যরকমভাবে, একটু তোমাদের ডিটেলস পড়তে লাগবে। চালুক্য রাজবংশের রাজনৈতিক অবস্থা বা শাসন ব্যবস্থা, তাদের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সম্পর্কে নিবন্ধ লেখো। 6 নম্বর, সামন্ততন্ত্র বলতে কী বোঝো, আদিমধ্যযুগীয় ভারতে সামন্ততন্ত্র উত্থান সংক্রান্ত বিতর্কটি সমালোচনামূলকভাবে আলোচনা করো। তাহলে এখান থেকে তোমাদের 5 নম্বরের জন্য ত্রিশক্তি দ্বন্দ্ব হচ্ছে, হর্ষবর্ধন হচ্ছে, গ্রামীণ স্বায়ত্তশাসন হচ্ছে, প্রথম রাজরাজা বা রাজেন্দ্র চোল হচ্ছে, পল্লব স্থাপত্য হচ্ছে, তারপরে দ্বিতীয় পুলকেশী হচ্ছে, এবং সামন্ততন্ত্র বিতর্ক আসছে। 7টা কিন্তু 5 নম্বরের প্রশ্ন এখান থেকেই হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলোই দিয়েছি জন্য প্রশ্ন বেশি হয়েছে। এই 6টা প্রশ্ন খুব ভালো করে পড়বে। 7 নম্বরের ক্ষেত্রে পাল ও সেন যুগে বাংলার আর্থসামাজিক বা অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উপর নিবন্ধ লেখো, বা পাল ও সেন যুগের শিল্পকলা ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি, বা পাল ও সেন যুগের রাষ্ট্রশাসনের তুলনামূলক আলোচনা প্রশ্ন আসতে পারে। তবে পাল ও সেন যুগের বাংলার আর্থসামাজিক অবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। অথবা প্রশ্নটা বলতে পারে আরব আক্রমণের প্রাককালে ভারতের রাজনৈতিক অবস্থার বিস্তারিত আলোচনা করো। বা প্রশ্নটা এরকম আসতে পারে উত্তর ভারতের নরপতিরা কেন মুসলিম আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়েছিল। তো এই পার্টটা ভালো করে পড়লে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে রিলেট করে উত্তর করে আসতে পারবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বা আসতে পারে 5 নম্বরে আরব অভিযানের গুরুত্ব, বা ওখান থেকে আসতে পারে পাল চিত্রকলা। যদি তোমরা ঠিকঠাক করে বড় প্রশ্ন করে পড়ো তাহলে 5 নম্বরগুলো কিন্তু হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, এগুলো একটু জাস্ট চোখের দেখা দেখো অবশ্যই ভালো করে। আদি মধ্যযুগীয় বা গুপ্ত পরবর্তী যুগে, মানে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ, উত্তর ভারতের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার একটি রূপরেখা দাও। এই সময়ের ব্যবসা বাণিজ্য এবং গিল্ড বা বণিক সংঘ এবং অগ্রহার ব্যবস্থার ভূমিকা আলোচনা করো। এখানে 5 নম্বর আসতে পারে গিল্ড বা বণিক সংঘ হিসাবে, বা অগ্রহার ব্যবস্থা কিন্তু 5-এ আসতে পারে। এগুলাই কিন্তু 5 নম্বরে দিয়েছি। 10 নম্বর, আদি মধ্যযুগীয়, মানে সময়কালটা হচ্ছে 650 থেকে
1200 খ্রিস্টাব্দের। এই সময় ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, বিজ্ঞান অগ্রগতি আলোচনা, এই পাঠটা তোমাদের পড়তে হবে। 11 নম্বর আদি মধ্যকালীন বা মধ্যযুগীয় ভারতের আঞ্চলিক ভাষা ও সাহিত্যের উদ্ভব ও বিকাশ এবং শিল্পকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 12 নম্বর আদি মধ্যযুগীয় ভারতের বাণিজ্য পথ এবং বহির্বাণিজ্য এবং গ্রামীণ ও নগর কাঠামোর বিবর্তন এবং নগরায়ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই পাঠগুলো তোমাদের দেখতে লাগবে। তবে প্রথম যে আমি 8টি বা 9টি প্রশ্ন বলেছি, বিশেষ করে 10টি প্রশ্ন খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে। এবার তোমরা যে প্রশ্নটা পড়বে এগুলা কিন্তু প্রশ্নপত্র বিরূপ হলেই হয়, এগুলা জাস্ট এমনি দিয়েছি, পারলে দেখে যাবে। তবে এখানে একটা প্রশ্ন, দুটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। যে প্রথমে এটা দেখবে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদান, শিলালিপি ও মুদ্রা গুরুত্ব আলোচনা করো। গুপ্ত পরবর্তী বা আদি মধ্যযুগীয় ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন উপাদানসমূহ সাহিত্যিক ও বৈদেশিক বিবরণ আলোচনা করো। এটা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মানে গুপ্ত যুগের যে ঐতিহাসিক উপাদান পড়তে হবে এখানটায়। 14 নম্বর এই পাঠটা দেখবে শশাঙ্কের রাজনৈতিক কৃতিত্ব ও বাংলার ইতিহাসে তার গুরুত্ব আলোচনা করো। শশাঙ্ক কিন্তু 5 নম্বরেও আসতে পারে। 15 নম্বর পাল শাসনে কৈবর্ত বিদ্রোহের চরিত্র কী ছিল, এই বিদ্রোহ সম্পর্কে তথ্যের প্রধান উৎসগুলি কী কী। দেখো এই কৈবর্ত বিদ্রোহ পড়লে কৈবর্ত বিদ্রোহ 5 নম্বরে আসতে পারে, বা রামপাল আসতে পারে যে কৈবর্ত বিদ্রোহের সঙ্গে যুক্ত, বা দিব্যক আসতে পারে যে কৈবর্ত বিদ্রোহের সঙ্গে যুক্ত। তো এই পাঠগুলোই ভালো করে পড়তে হবে। 16 নম্বর রাজপুত জাতির উৎপত্তির ইতিহাস আলোচনা করো, মানে অগ্নিকুল তত্ত্বটা। হ্যাঁ, এটা 5 নম্বরে জিনিস, আমি 10-এ দিয়েছি। মোহাম্মদ ঘুরির ভারত অভিযান সম্বন্ধে বিস্তারিত বিবরণ দাও। মোহাম্মদ ঘুরি 5 নম্বরে আসতে পারে। আদি মধ্যযুগীয় আঞ্চলিক রাজনীতির গতি প্রকৃতির মধ্যে রাষ্ট্রকূট প্রতিহার বংশের রাজনৈতিক উৎপত্তির ইতিহাস আলোচনা করো। ওই যে প্রথম প্রশ্ন বলেছিলাম, এই প্রশ্নগুলোই কাটছাট করে দেওয়া আছে। তবে তোমাদের প্রশ্ন বেশি মনে হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রথম 9টি প্রশ্ন, আর এখান থেকে অবশ্যই প্রথম 10টি প্রশ্ন ভালো করে দেখবে, আর এখান থেকে অবশ্যই পারলে শশাঙ্ক এবং কৈবর্ত বিদ্রোহটা দেখে যাবে। তাহলে টোটাল 12টি প্রশ্ন হলো। আর আরও শর্টকাট করতে চাইলে আমি বলবো প্রথম 6 থেকে 7টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, 8টি প্রশ্ন ভালো করে পড়ে যাও, তাহলে দেখবে অনেকটাই কনফিডেন্স পেয়ে যাচ্ছ। আর যারা কিছুই পড়োনি তাদেরকে বলবো প্রথম 7টি প্রশ্ন ভালো করে পড়ো, কেমন? তোমাদের 5 নম্বরের কিন্তু 6টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে 4টি। তো সেক্ষেত্রে যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি আগেই বলছি তোমরা 10 নম্বরের প্রশ্নগুলো ঠিকঠাক রেডি করলে 5 নম্বর এমনি পারবে। কেন? কারণ প্রথমেই প্রশ্ন রয়েছে মাতসন্যায়। মাতসন্যায় কোনটা? ওই যে পাল বংশের উত্থানের প্রেক্ষাপট। আমি জাস্ট তোমাদের হিন্টসগুলো দিচ্ছি। 2 নম্বর কৈবর্ত বিদ্রোহ, মানে পাল যুগের বিখ্যাত বিদ্রোহ বললাম না, যে রামপাল, দিব্যক, এদের এই পার্টগুলো কিন্তু ক্যারেক্টার হিসাবে আসতে পারে। 3 নম্বর মিহির ভোজ, মানে প্রতিহার রাজবংশের শ্রেষ্ঠ শাসক। 4 নম্বর রাজপুত জাতির উৎপত্তি, যেটা 10 নম্বরে দিচ্ছি, মানে ওই অগ্নিকুল তত্ত্ব। 5 নম্বর তরাইনের দ্বিতীয় যুদ্ধ, এর গুরুত্ব বা ফলাফল বলতে পারে। তারপর আরবদের সিন্ধু বিজয়, এগুলো বড় প্রশ্ন তুমি পড়ছো না, এই প্রশ্নগুলোই তোমাদের 5 নম্বরে দিচ্ছি আবার ছোটো করে। মানে তোমরা ছোটো করে দিলেই উত্তর হয়ে গেল, তোমরা একটু বড় করে উত্তরগুলো পড়লে ছোটো উত্তর তোমরা করতে পারবে। কৌলিন্য প্রথা, মানে বল্লাল সেন প্রবর্তিত যে সামাজিক সংস্কার। নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের শিক্ষাকেন্দ্র। বানভট্টের হর্ষচরিত ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব এটা। মহাবলীপুরমের রথ মন্দির ও ভাস্কর্য বা মহাবলীপুরমের ভাস্কর্য গুরুত্বপূর্ণ। আইহল প্রশস্তি, মানে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব, এগুলো বড় প্রশ্নে তুমি পড়ছো কিন্তু। নগর পতনের তত্ত্ব, মানে এই পার্টটা একটু আমাদের এক্সট্রা দেখতে হচ্ছে, যেটা রামশরণ শর্মার মতবাদটা। গীত গোবিন্দ ও পবনদূত, এটা সেন যুগের সাহিত্য। এগুলো তোমাকে একটু, যখন তুমি সেন যুগের সাহিত্য পড়বে পার্টটা, তাতে কিন্তু এই পার্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এবার যে দেখো শশাঙ্ক, মানে গৌরেশ্বর হিসাবে তার কৃতিত্ব, রাজনৈতিক গুরুত্ব, বড় প্রশ্ন পড়ছো। ত্রিশক্তি সংগ্রাম, পাল প্রতিহার, রাষ্ট্রকূটদের দ্বন্দ্ব বা কৌনজের গুরুত্ব, বা শুধু কৌনজ তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা তোমরা পড়ে ফেলতেছো বড় প্রশ্নে। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির আক্রমণের উদ্দেশ্য, প্রকৃতির তুলনা, মোহাম্মদ ঘুরি কিন্তু বড় প্রশ্নে পড়ছো। তারপরে চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন বা গ্রামীণ স্বায়ত্তশাসন, বলেই দিয়েছিলাম বড় প্রশ্নের ভিতরে। প্রথম রাজরাজা বা রাজেন্দ্র চোল, এগুলো বড় প্রশ্নই বলা আছে, ওই প্রশ্নগুলি দেওয়া আছে। বখতিয়ার খলজির বাংলা আক্রমণ, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে লক্ষণ সেনের রাজত্বের যে সময়কালটা বা তুর্কি আক্রমণের যে প্রেক্ষাপটটা। তো এই পাঠটা তোমাদের দেখতে লাগবে। পল্লব সাহিত্য সংস্কৃতি, দক্ষিণ ভারতীয় সংস্কৃতির বিকাশ, পল্লবদের পাঠটা পড়বে ভালো করে। অগ্রহার ব্যবস্থা আমি বড় প্রশ্নে বলেছি, অর্থাৎ ভূমিদান প্রথা ও তার অর্থনৈতিক প্রভাবটা। আদি মধ্যযুগে সামন্ততন্ত্র বা ফিউডালিজম বিতর্ক, এটা বড় প্রশ্নে বলেছি। প্রাচীন ভারতের ইতিহাসে পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, এটাও বড় প্রশ্নে আছে। পাল ও সেন যুগের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, এটাও বড় প্রশ্নে আছে। হর্ষবর্ধনের প্রশাসনিক ব্যবস্থা, হর্ষবর্ধনের ভিতরেই রয়েছে। কারুশিল্প ও বাণিজ্য, আদি মধ্যযুগের অর্থনৈতিকের একটা অংশ। পাল চিত্রকলা, এটাও বড় প্রশ্নে পাচ্ছ তোমরা। আর্যভট্ট, নাগার্জুন, মিহির ভোজ, এই মিহির ভোজটা প্রথমেই দিয়েছি, আমি আবার এখানে ডবল করে লিখে ফেলেছি। তো এই পার্টটা তোমাদেরকে এক্সট্রা করে দেখতে হচ্ছে। শুধু লক্ষণ সেনের রাজত্বকালের উল্লেখযোগ্য ঘটনা, মানে ওই যে বখতিয়ার খলজি, এই প্রশ্নটা আবার রিপিট করে দিয়েছি। কুলীনবাদ, মানে কৌলিন্য প্রথার মতনই জিনিসটা আসবে, তো এটাও তোমরা পড়েই ফেলতেছো। গজনীর মামুদ, এটাও আগে দিয়েছি। তারপরে নগর এবং দ্রাবিড় স্থাপত্য শৈল, তো এই পার্টটা তোমাদের পড়তে হচ্ছে। তো এই পার্টগুলো জাস্ট তোমায় দেখতে হচ্ছে। তোমরা যদি একটু হিসেব করে দেখো, মাত্র 6-7টা এক্সট্রা তোমাদের 5 নাম্বার পড়তে হচ্ছে। বাকি তোমরা যদি 19টা বড় প্রশ্ন পড়ে যাও, তাহলে যে কোনো 5 নাম্বারের প্রশ্নের উত্তরই তুমি করে আসতে পারবে। যারা একেবারেই পারছো না, তাদেরকে আমি বলবো যে ট্রিপল স্টার করা প্রশ্নগুলোকে ভালো করে পড়ো এবং ডাবল স্টার করা প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, তাহলেই হবে, কেমন? আর যারা কিছুই পড়োনি, রাত্রিবেলায় দেখে পড়তে যাবে, তাদেরকে বলবো তোমরা ট্রিপল স্টার করা প্রশ্নগুলো পড়ে যাও। তো এই ছিল তোমাদের সাজেশন। আশা করছি আগামীকালের পরীক্ষা তোমরা খুব ভালো দিয়ে আসতে পারবে। সকলকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।